কূটনৈতিক দক্ষতায় ভারতের সঙ্গে আস্থার সম্পর্কই আছে বললেন ওবায়দুল কাদের। গ্রহণযোগ্যতা বিবেচনায় উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় শাস্ত্রের আফজালকে জিজ্ঞাসাবাদ, খোঁজা হচ্ছে স্ত্রী রুবিনাকে। অভ্যন্তরীণ এয়ারলাইন্সের সব আসনেই যাত্রী পরিবহন শুরু, স্বাস্থ্য সুরক্ষায় পড়তে হবে সেফগার্ড। মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৫ জন এখনও সংখ্যামুক্ত নন, ক্ষতিপূরণ দেওয়ার আদেশ চেম্বার আদালতে স্থগিত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার 63তম জন্মদিন। সমৃদ্ধ দেশ গড়তে বড় বোন শেখ হাসিনাকে দিয়ে যাচ্ছে নিরন্তর উৎসাহ। সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলেছে বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারত ও বাংলাদেশ একে অপরের সহায়ক এমন মন্তব্য করে তিনি আরও বলেন, এই সম্পর্কের উন্নয়ন অব্যাহত থাকবে। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প ও অগ্রগতি পর্যালোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএডিসি এবং কৃষি মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে আলাপকালে মন্ত্রী তুলে ধরেন দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা। প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকলে পিপল টু পিপল কানেক্টিভিটি সুদৃঢ় হলে দুদেশের মধ্যকার অনেক অমীমাংসিত সমস্যা সহজ সমাধান সম্ভব হয়। শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা নিয়ে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছে আস্থার সম্পর্ক। ভারতের সাথে বৈরিতার সম্পর্ক রেখে আমাদের পারস্পরিক উন্নয়ন সম্ভব নয়। বিএনপিকে অন্ধকারে ঢিল না ছোড়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। অহেতুক অন্ধকারে ঢিল ছুড়ে কারো কোনো লাভ নেই। চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি, হত্যা, ষড়যন্ত্র এবং সন্ত্রাস নির্ভরতা বিএনপির রাজনৈতিক ঐতিহ্য। সামনে কোনো ইস্যু পায় না মিথ্যাচারের, তাই নন ইস্যুকে তারা ইস্যু বানানোর অপপ্রয়াস চালায়। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্মদিনে শুভেচ্ছা জানান তিনি। রাজনৈতিক পুঁজি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্যদের মৃত্যুতে 5টি আসনের উপনির্বাচনে তৃণমূলের মতামত, এলাকায় গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বিবেচনায় দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে। নীতি নির্ধারকরা বলছেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেই দলের অবস্থান। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর হবে বলেও মনে করেন তারা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সম্প্রতি 3টি শূন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আরও 2 আসনের তফসিল শিগগিরই। উপনির্বাচনকে ঘিরে মনোনয়ন পাওয়ার দৌড়ে তৎপর ছিলেন আওয়ামী লীগের নেতারা। 5 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন 141 জন। এর মধ্যে ঢাকা 18 আসনে সর্বোচ্চ 56 জন মনোনয়ন চান। সিনিয়র নেতারা বলছেন, কিছু মানদণ্ডের ভিত্তিতেই মনোনয়ন নির্ধারণ করা হচ্ছে। আমরা 3-4টা জিনিস দেখি যারা মনোনয়ন চায় প্রার্থীদের মধ্যে থেকে। প্রথম এবং প্রধান হচ্ছে যে প্রার্থীর এলাকাতে অথবা নির্বাচনী এলাকাতে জনপ্রিয়তা। 2 নম্বর আমরা দেখি যে প্রার্থীর সঙ্গে স্থানীয় আমাদের আওয়ামী লীগের সংগঠনের সম্পৃক্ততা, কার্যকলাপ। আর 3 নম্বর আমরা দেখি দায়িত্ব পালনের সক্ষমতা, তিনি কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত আছেন কিনা। আমরা সবসময় চাই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করুক। সেই হিসেবে আমাদের যে উপনির্বাচন এবারও যেটা হচ্ছে,
আমরা আশা করি এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। সম্প্রতি করোনার অজুহাতে বগুড়া 1 এবং যশোর 6 আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি। তবে আসছে নির্বাচনে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণকে স্বাগত জানান আওয়ামী লীগ নেতারা। তাদেরকে রাজনীতি করতে হলে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের পথে আসতে হবে, এই কথা বিবেচনা করে যদি তারা এই বাই ইলেকশনগুলিতে ফেরত আসে, আমি মনে করি এটা বিএনপির জন্য একটা ভালো লক্ষণ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা ভালো লক্ষণ বলে আমি মনে করি। বিএনপি আসলে এইসব নির্বাচন করার জন্য বা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য তারা অংশ নেয় না। তাদের নির্বাচনে অংশ নেওয়ার মূল লক্ষ্যই থাকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, নির্বাচনকে বিতর্কিত করার। এবারও উপনির্বাচনে যদি সেই ধরনের মানসিকতা নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয়, সেটা হবে রাজনীতির জন্য অত্যন্ত দুঃখজনক। অংশগ্রহণমূলক উপনির্বাচনে গণতন্ত্রের ধারা অক্ষুণ্ণ থাকবে বলেই আশাবাদী আওয়ামী লীগ নেতারা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী আফজালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। রোববার কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় তাকে দুদক কার্যালয়ে নেওয়া হয়। এর আগে 2 সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ 2 মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুদক সচিব জানান, মামলার আরেক আসামি আফজালের স্ত্রী রুবিনা খানমকে খোঁজা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। দীর্ঘদিন পলাতক থাকার পর গত 26 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন স্বাস্থ্যের আলোচিত আফজাল। 2 সেপ্টেম্বর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের 2 মামলায় আফজালকে 10 দিন করে 20 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে দুর্নীতি দমন কমিশন দুদক। আদালত উভয় পক্ষের শুনানি শেষে 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আফজালকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নেওয়া হয়। পরে দুদকের একটি টিম জিজ্ঞাসাবাদ শুরু করে। দুদক সচিব জানান, অবৈধভাবে বিপুল সম্পদ গড়েছেন আফজাল দম্পতি। বিদেশে এবং দেশে কী কী সম্পত্তি আছে সেগুলো সম্পর্কেই আরও তথ্য তার কাছ থেকে নেওয়ার জন্য এবং তিনি কতটুকু স্বীকার করেন সেটুকু তার কাছ থেকে জানা যাবে। গত বছরের 27 জুন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আফজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে 2টি মামলা করে দুদক। 2 মামলায় প্রায় 300 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এয়ারলাইন্সগুলোর দাবি এবং যাত্রীর চাপের কারণে আজ থেকে উড়োজাহাজের সব আসনেই যাত্রী বহন করছে এয়ারলাইন্সগুলো। তবে নিরাপত্তার জন্য যাত্রীদের পরতে হবে ফেস গার্ড। এছাড়া স্বাস্থ্যবিধির আগের নির্দেশনাগুলোও বলবৎ থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে স্বাভাবিক নিয়মের পাশাপাশি সিটে যাত্রী বহন করছে বিমান সংস্থাগুলো। জসিম জুয়েলের রিপোর্ট। নভেল করোনা ভাইরাসের কারণে কয়েক মাস বন্ধ থাকার পর জুনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পায় দেশের এয়ারলাইন্সগুলো। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতি ফ্লাইটে ফাঁকা রাখা হতো 25% আসন। রোববার থেকে এয়ারলাইন্সগুলো অভ্যন্তরীণ রুটে আগের নিয়মে যাত্রী পরিবহন শুরু করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক বলেন, সব সিটি যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো। তবে অন্যান্য স্বাস্থ্যবিধির সঙ্গে সব যাত্রীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে ফেস গার্ড। এয়ারলাইন্স কর্তৃপক্ষের ডিমান্ড ছিল যে আরেকটু শিথিল করা যায়, ইনিশিয়ালি 25% সিট ভ্যাকেন্ট রাখার কথা ছিল। তো সব কিছু বিবেচনা করা জাতীয় স্বার্থে আমাদের চেয়ারম্যান মহোদয় ওই আগের নিষেধাজ্ঞাটা তুলে নিয়েছেন যে 25% সিট আর রাখতে হবে না। নতুন নিয়মে প্রতিটি উড়োজাহাজের পেছনের 2 সারির 2টি করে সিট খালি রাখতে হবে। বিজনেস ক্লাসের জন্য একটা রো খালি রাখতে হবে, সামনে পিছনে অথবা ডানে বায়ে। ফেস শিল্ড প্রোভাইড করতে হবে সেই সকল যাত্রীদের জন্য যারা নাকি আইলে বসবে, আর কি মাঝখানে বসবে, তাদেরকে ফেস শিল্ড প্রোভাইড করতে হবে। যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রয়োজনীয় সবকিছু এয়ারলাইন্সগুলোকে সরবরাহ করতে হবে বলেও জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।
কোভিড-19-এ দেশে আরও 31 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 25 জনই পুরুষ। হাসপাতালে মারা গেছেন 28 জন। এ নিয়ে মোট মৃত্যু 4733। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণের 190তম দিনে দেশের 94টি ল্যাবে 12,999টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,476 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,37,520। নতুন 2,372 জন সহ সুস্থ হয়েছেন 2,40,643 জন। করোনায় পুরুষ মারা গেছেন 3,686 এবং নারী 1,047 জন। আক্রান্তের হার 19.53%, সুস্থতার হার 71.30% এবং মৃত্যু হার 1.40%। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ 5 জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে চিকিৎসক। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব তথ্য জানান আবাসিক চিকিৎসক পার্থশঙ্কর পাল। বলেন, শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা এখনও ঝুঁকিতে রয়েছেন। এদিকে টঙ্গীতে ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ 3 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি। মসজিদের ঘটনায় আমাদের এখানে তো 5 জন এখনো আছে এবং 5 জনই তো আইসিইউতে আছে। আমাদের 5 জন আইসিইউতে রেখে আমরা ক্লোজ মনিটরিংয়ের ট্রিটমেন্ট চলতেছে। পেশেন্টগুলি কিছুটা ইমপ্রুভ করতেছে, কিন্তু যেহেতু শ্বাসনালী আসলে পুরো থাকে, এই সমস্ত পেশেন্টগুলি অনেক সময় হঠাৎই খারাপ হয়ে যায়। আমরা তো চেষ্টা করতেছি যে 5 জনই যাতে আমাদের বাঁচার জন্য বাঁচে, তবু বলা যায় না যেগুলি আসলে আশঙ্কামুক্ত। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় 37 পরিবারকে 5 লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। আগামী 1 ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন চেম্বার বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান। এর আগে গত 9 সেপ্টেম্বর হাইকোর্ট ক্ষতিগ্রস্ত 37 পরিবারকে 5 লাখ টাকা করে দিতে তিতাস কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একই সঙ্গে কেন 50 লাখ টাকা দেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করেন। পরে তিতাস কর্তৃপক্ষ আপিল করলে চেম্বার আদালত তা স্থগিত করে আদেশ দেন। গত 4 সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে এখন পর্যন্ত 31 জন দগ্ধ হয়ে মারা গেছেন। মাননীয় আদালত এই অ্যাডেন্টারিং অর্ডার 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ তিতাসকে দেওয়ার যে অর্ডারটি ছিল সেটা স্টে করে দিয়েছেন। 1/12/2020-এ এই মামলাটাকে শুনানির জন্য পূর্ণ আদালতে ফিক্স করেছে। এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুড়ে যাওয়া বিভিন্ন আসবাবপত্র আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। দুপুরে ফতুল্লা থানা পুলিশের একটি দল মসজিদের ভেতরে ঢুকে ক্ষতিগ্রস্ত ফ্যান, চেয়ার, দেয়াল ঘড়ি ও জুতা রাখার বাক্সসহ পুড়ে যাওয়া সব জিনিস সংগ্রহ করে। এদিকে সকাল থেকে মসজিদের সামনের রাস্তায় তৃতীয় দিনের মতো মাটি ভরাটের কাজ করেন তিতাসের কর্মীরা। বিস্ফোরণের পর মসজিদের পাশে গ্যাসের লাইনের অবস্থান ও লিকেজ অনুসন্ধান করতে খোঁড়াখুড়ি করলে গর্তগুলোর সৃষ্টি হয়। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান চিকিৎসক সিরাজুল ইসলাম। বলেন, ওয়াহিদা খানম ডান হাতের কনুই থেকে নিচের দিকে নাড়াতে পারছেন, হালকা খাবার খাচ্ছেন এবং কথাও বলছেন। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে থেকে তাকে কেবিনে নেওয়ার কথা ভাবা হচ্ছে বলেও জানান ডাক্তার সিরাজুল ইসলাম। পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল, অর্থাৎ পালস, ব্লাড প্রেশার, অক্সিজেন লেভেল এগুলি খুব স্বাভাবিক আছে। পেশেন্টের কনসাসনেস অর্থাৎ জ্ঞানের লেভেল পূর্ণ মাত্রায় স্বাভাবিক আছে। পেশেন্টের এখনের যেটা প্রবলেম ছিল ডান হাত এবং ডান পায়ের দুর্বলতা, ডান হাতের দুর্বলতা আস্তে আস্তে কাটিয়ে উঠছে। সে এখন হাত আঙ্গুল নাড়াইতে পারে এবং এটা ভাঁজ করতে পারে, কিন্তু শোল্ডার উঠাইতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার 63তম জন্মদিন আজ। 1957 সালের 13 সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। রাজনীতিতে সামনের সারিতে না আসলেও মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে বরাবরই ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সক্রিয় রাজনীতিবিদদের পাশে। একই সঙ্গে পর্দার আড়ালে থেকে এখন সমৃদ্ধ বাংলাদেশ করতে বড় বোন শেখ হাসিনাকে জুগিয়ে চলছেন নিরন্তর উৎসাহ। জন্মদিনে 21 পরিবারের শুভেচ্ছা। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে।
বাংলার আট পৌড়ে সাধারণ নারীর মতন সাদামাটা জীবন আচরণ, নিরহংকারের এক শ্রেষ্ঠ উদাহরণ শেখ রেহানা। নীরবে নিভৃতে নেপথ্যে থেকে কাজ করে যাচ্ছেন দেশের জন্য। সুযোগ্য মায়ের উত্তরাধিকারী হয়ে আছেন বোন শেখ হাসিনার পাশে একজন ছায়াসঙ্গী যেন। ৭৫-এর ১৫ আগস্ট নির্মম পট পরিবর্তনের পর দুর্বিষহ এক যাপন, শরণার্থী দিনরাত, অতঃপর অসীম সাহস এবং সক্ষমতার উদাহরণ রেখে শেখ রেহানা দেখিয়েছেন কিভাবে জীবনজয়ী হওয়া যায়। আল্লাহ তুমি কেন আমাদেরকে বাঁচিয়ে রেখেছো জানি না, কিন্তু এই খুনিদের ধরবো, বিচার করব ইনশাআল্লাহ। তারিখ দিয়ে লেখা আছে, আপা সেদিন আমাকে দেখালেন, এই দেখো। আজও জাতির বিপদসংকুল পর্যায়গুলোতে বড় বোন শেখ হাসিনাকে আগলে রাখেন এবং সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করে চলেছেন। সবার কাছে ছোট আপা বলে পরিচিত শেখ রেহানা। মানে দুই বোনের যে কি অবস্থা, তারপরে তো আবার ক্ষমতা পরিবর্তন হলো, তখন আমি আপার বললাম দেখতে তো কেমন মজা, এখন বুঝো আবার ওইগুলোটা ছাড়বে। মানবিক মানুষ শেখ রেহানা। বাংলার মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকার বিষয়টাতে বোন প্রধানমন্ত্রীকে নিরন্তর উৎসাহ দেন সদুপদেশ। অভিভাবক হিসেবেও তিনি অনন্য। বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন এমপি। ছেলে আওয়ামী লীগের গবেষণা কাউন্সিল সিআরআই এর সাথে যুক্ত। ছোট মেয়ে এখনও লেখাপড়া করছেন। বাংলা এবং বাঙালির প্রয়োজনে শেখ রেহানার মতন নির্মোহ মানুষের খুবই প্রয়োজন, এমন কথা আজই জন্মদিনে বলাই যায়। শিকড়টা আমরা ভুলবো না। আমার বাড়ি যে টুঙ্গিপাড়া, আমি যে একটা গ্রামের মেয়ে, ওইটা কিন্তু আমি খুব গর্ববোধ করি বলতে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ভারতের মধ্যে সুসম্পর্কের ইতিবাচক প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সম্প্রতি সিকিমের ICFAI বিশ্ববিদ্যালয়ের ওয়েবিনারে বক্তব্যের পুরোটা জুড়েই ছিল বাংলাদেশ। বলেন দুদেশের মধ্যে 6টি রেল সংযোগের 4টি আবার চালু হয়েছে, বাকি আখাউড়া, আগরতলা ও হলদিবাড়ি চিলাহাটি রুটও চালুর অপেক্ষায়। এর ফলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক যোগাযোগ নতুন মাত্রা পাবে বলে জানান তিনি। বক্তব্যে রেলপথ ছাড়াও নৌ ও সড়ক পথে বাণিজ্য প্রসারের কথা বলেন। ব্রহ্মপুত্র ও বরাক অববাহিকায় বন্দর নগরী করার পরিকল্পনার কথাও জানান। স্থল বন্দরগুলোকে ঢেলে সাজানোর পরামর্শ দেন। In the world, and in doing so, I think it has created huge market opportunities for us. It's a country of 160-170 million people with greater purchasing power. It requires huge imports of food grains, vegetables, horticultural products, consumer goods, equipment, machinery, and expertise. And here I think the Northeast has a lot to gain. As we focus on timely completion of infrastructure projects such as rail, road, port upgradation, border checkposts, trading points, both in the Northeast and across the border in our neighboring states, the Ministry of External Affairs will continue to facilitate all initiatives in this regard. ঢাকায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক কয়েকদিনের জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ দ্রুতই জানানো হবে বলে এক বিবৃতিতে জানানো হয়। বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবার কথা ছিল। এছাড়া সীমান্তে মাদক চোরাচালান নিষিদ্ধ ও ক্ষতিকারক ওষুধ এবং অস্ত্র গোলাবারুদ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ রোধ সহ তুলে ধরার মতো বিষয়গুলো উঠে আসবে। পরে দুই বাহিনীর মধ্যে আত্মবিশ্বাস তৈরির লক্ষ্যে দ্বিপক্ষীয় যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবার কথা। সড়কে ব্যাটারি ইঞ্জিন চালিত রিকশা, ভ্যান চলাচল নিষিদ্ধ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নিবন্ধন ছাড়া এসব যানবাহন চলাচল না করারও নির্দেশ দিয়েছে তারা। সকালে নগর ভবনে অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন, নবায়ন, মালিকানা না পরিবর্তন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন। মাহমুদ হাসানের রিপোর্ট। দায়িত্ব হাতে নিয়েই বাসযোগ্য ও সুশৃঙ্খল নগরী করতে কাজ করে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি সহ অযান্ত্রিক পরিবহন কিভাবে সড়কে চলবে, কারা চালাবে এবং কিভাবে তাদের নিবন্ধন করতে হবে এই নিয়ে ডিএসসিসির নগর ভবনে কার্যক্রম উদ্বোধন করেন মেয়র তাপস। রিকশার শহর, এটা আমাদের ঐতিহ্য এবং রিকশা সহ আমাদের যে ধীরগতির অযান্ত্রিক যানবাহনগুলো রয়েছে সেগুলোকে নতুন করে আমরা নিবন্ধনের আওতায় আনছি। যেসব অযান্ত্রিক যানবাহনে মোটর, ব্যাটারি, ইঞ্জিন সংযোজন করা হয়েছে এ সময় সেসব নিষিদ্ধের ঘোষণা দেন মেয়র। ভবিষ্যতে এরকম কোনো অযান্ত্রিক যানবাহন যদি ব্যাটারি চালিত বা অন্য রকম কোনো মোটর চালিতভাবে সড়কে পাওয়া যায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে সেগুলো সকল অপসারিত হবে। 13 থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে অযান্ত্রিক যানের নিবন্ধনের আবেদন সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সামাজিক মর্যাদা নিশ্চিত করতেই ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র দিতে চায় সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, শীঘ্রই ফ্রিল্যান্সারদের ডাটাবেস তৈরি করা হবে। তবে আইডি কার্ড দেওয়ার ক্ষেত্রে দক্ষ ও যোগ্যদের অগ্রাধিকার দেওয়ার দাবি ফ্রিল্যান্সারদের। ফ্রিল্যান্সিংয়ের সমস্যা সম্ভাবনা নিয়ে ইবনে নূর শাওনের 3 পর্বের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব আছে। অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম ও মার্কেটপ্লেসে কাজ করছেন দেশের প্রায় 6.5 লাখ ফ্রিল্যান্সার। যদিও তাদের কোনো ডেটাবেজ নেই, তাই বাস্তবের সঙ্গে এই সংখ্যার হেরফের থাকতে পারে। স্বীকৃতি না থাকায় সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি ব্যাংক লোন সহ নানা সুবিধা থেকে বঞ্চিত কয়েক লাখ রেমিটেন্স যোদ্ধা। রাষ্ট্রের এই সিদ্ধান্তে নানা ধরনের প্রতিক্রিয়া আছে ফ্রিল্যান্সারদের মাঝে। তারা বলছেন, ক্রেডিবিলিটি ছাড়া আইডি কার্ড ফ্রিল্যান্সারদের খুব একটা কাজে আসবে না। কিছু সাপোর্ট লজিস্টিক যে রিলেভেন্ট প্রতিষ্ঠানগুলো আছে সেখানে গিয়ে যদি আমরা সেটা কার্যকর না হয় তাহলে এই আইডি কার্ডটা শুধুমাত্র আসলে আমাদের টেবিলের ডয়ারেই থেকে যাবে। যারা খুব অল্প বা মার্কেট প্লেসে কোনোরকম অ্যাকাউন্ট খুলেই নিজেদের যাতে ফ্রিল্যান্সার বলে দাবি না করতে পারে সেই বিষয়ে গুলো খেয়াল রাখা হয়। তবে মন্ত্রী বলছেন, এই কার্ড ব্যবহার করে ব্যাংক লোন সহ অর্থনৈতিক সুযোগ সুবিধা নিতে পারবে ফ্রিল্যান্সাররা। ক্রেডিট সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট এগুলো হতে পারে তার জন্য, এবং পাশাপাশি সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত একনেক মিটিংয়ে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ফ্রিল্যান্সারদের জন্য একটা আইডি, একটা পরিচয়পত্র যাতে আমরা দিতে পারি। এটা কিন্তু কোনো রেগুলেশন না, কোনো রেগুলেটর বডিও তৈরি করা হচ্ছে না সরকার থেকে। সরকার থেকে যেটা করা হচ্ছে জাস্ট সিম্পলি একটা ডেটাবেস করা হচ্ছে। এখন আমি যদি মনে করি না আমার এই আইডি কার্ড প্রয়োজন নাই, আমার পরিচিতির প্রয়োজন নাই, ইট ইজ অপশনাল। এবছরের মধ্যেই ফ্রিল্যান্সারদের হাতে আইডি কার্ড তুলে দিতে চায় সরকার। ফ্রিল্যান্সিং মানে কারো অধীনে নয়, মুক্ত স্বাধীন এক পেশা, যাকে কোনো ধরাবাঁধা নিয়মে আবদ্ধ করা যায় না। করতে চাইলে সেটি আর ফ্রিল্যান্সিং থাকে না। প্রত্যাশা জাতীয় একটি স্বীকৃতি, যার মাধ্যমে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি সমাজে মর্যাদার একটি অবস্থান নিশ্চিত হবে। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় আদালতে হাজির করতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামি প্রদীপ কুমার দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। বরখাস্ত ওসি প্রদীপ কক্সবাজার জেলে ছিলেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলাটি সোমবার চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। গত 27 আগস্ট দুদক সমন্বিত জেলা কার্যালয়ে একের সহকারী পরিচালক রিয়াজউদ্দিন বাদী হয়ে আদালতে মামলাটি করেন। এদিকে বন্দুকযুদ্ধে মিজানুর রহমান নিহতের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 13 জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন এই অভিযোগ গঠন করেন। আদালত আগামী 15 অক্টোবর এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। 43,43,994 টাকার তথ্য গোপন এবং 66,70,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক।
উজানে ভাঙন, স্রোতের টানে আসছে প্রচুর পলি ও বালু, আর এসব ভরাট করে দিচ্ছে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট। নাব্য সংকটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। তবে ড্রেজিং করে নাব্যতা রক্ষার চেষ্টা করছে বিআইডব্লিউটিএ। প্রতিষ্ঠানটি বলছে ফেরি চলাচল এখন স্বাভাবিক, তবে দাবির সঙ্গে একমত নয় বিআইডব্লিউটিসি। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। প্রমত্তা পদ্মার উজানে ভাঙন, প্রবল স্রোতে ভেসে আসছে পলি ও বালু। এই পলি বালু থিতু হচ্ছে কাঁঠালবাড়ি শিমুলিয়া এলাকায়, ফলে নাব্য সংকট দেখা দিয়েছে নৌ চলাচল চ্যানেলগুলোতে। বিআইডব্লিউটিএ ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ করছে দিনরাত। এ যেন প্রকৃতির সাথে লড়াই। এ লড়াইয়ে ভাটা পড়লেই বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এমন পরিস্থিতিতে পদ্মার দুপারে আটকা পড়েছে শত শত ট্রাক। চলছে শ্রমিকদের কষ্টকর জীবনযাপন। টাকা পয়সা নেই, খাওয়া দাওয়া কিভাবে কি করবো? সমস্যা, অনেকের কাছে টাকা নাই, অনেকে বাড়ি চলে গেছে গাড়ি ফেলায়। সরকারি ড্রেজার শ্রমিকদের কথা বলা নিষেধ, তবে বেসরকারি ড্রেজারের এই কর্মকর্তা জানান অতিরিক্ত পলি ও বালুতে চ্যানেল ভরাট হয়ে যাওয়ায় নাব্য সংকট কাটছে না। রাত্রিবেলা কাজে বাইকে গেছি, সকালে এসে ড্রেজার শুরু করার মতো পরিবেশ নাই। বিআইডব্লিউটিএর 14টি ড্রেজারের লাগাতার কাজের ফলে 12 দিন বন্ধ থাকার পরে সীমিত আকারে শুরু হয়েছে ফেরি চলাচল। তবে 24 ঘন্টা বালু অপসারণ অব্যাহত রাখতে হচ্ছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রকৃতির নিয়মেই ভরাট হবে চ্যানেল। তাই ড্রেজিং করেই ফেরি চলাচল স্বাভাবিক রাখতে হবে, জানিয়েছেন বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা। যে কোনো জায়গায় যদি আজকে থেকে মনে করেন যে কোথাও সমস্যা হলো, এটা কিন্তু আমরা সহজে নিরসন করতে পারবো। হয়তো সাময়িক মানে জনসাধারণের হয়তো একটু সমস্যা হতে পারে, তবে এটা আর দীর্ঘস্থায়ী হবে না। এখন থেকে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারবে বলেও দাবি তার। ফেরি চলাচল শুরু হয়েছে, আজকে কিন্তু অনবরত ফেরি চলছে। এদিকে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারছে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি। এই ফেরিটা সকালে গেছে, এই যে এখন আসলো, আর যাবে না। সন্ধ্যার পর ফেরি চলাচল করে, ওই চ্যানেলের অবস্থা ভালো না, সেই জন্য ফেরি যেতে পারে না। দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক গতি ও মানুষের চলাচল অব্যাহত রাখতে এই রুটে নৌ চলাচল স্বাভাবিক রাখা জরুরি। রত্না জামান, 21 টেলিভিশন। মুজিব বর্ষে বাংলাদেশ শিল্প ও গবেষণা কেন্দ্রে বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি। বাংলাদেশ শিল্প ও গবেষণা কেন্দ্রের 4টি আলাদা জায়গায় রোপণ করা হয় ফলদ ও বনজ বৃক্ষ। কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আফতাব আলী শেখ। এ সময় জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন উপলক্ষে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করা হয়। দেলোয়ার হোসেন জানান, পরিবেশ বাঁচাতে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1 কোটি বৃক্ষরোপণের নির্দেশ দিলেও বছর শেষে অনেক বেশি চারা রোপণ হবে। এটি মূলত জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় সভাপতি যে ঘোষণা করেছেন 1 কোটি বৃক্ষরোপণ করবেন মুজিব শতবর্ষে, তারই অংশ হিসাবে আমরা এখানে আজকে বৃক্ষরোপণ করলাম। আর আজকে জাতির জনকের আরেক কন্যা, তার ছোট কন্যা আমাদের শ্রদ্ধেয় শেখ রেহানার জন্মদিন। আমরা রেহানা আপার স্মরণে 2টি বৃক্ষরোপণ করলাম। একটি হচ্ছে হৈমন্তী আর একটি হচ্ছে আমাদের সোনালু। নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে গৃহবধূ সহ 3 জন নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও 2 জন। পুলিশ জানায়, ভোররাত 4:30টার দিকে নাজমা বেগম ও বাদল মিয়ার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী নাজমা বেগম ও তার আগের পক্ষের ছেলেকে কুপিয়ে আহত করে বাদল। পরে বাড়ির মালিক তাজুল ও তার স্ত্রী মনোয়ারা বেগম এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করে সে। পরে আহতদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাজমা ও মনোয়ার বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যান তাজুল। এদিকে বাদল মিয়াকে পুলিশের সোপর্দ করা হয়েছে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। যানবাহনে এলপিজির ব্যবহার ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে।
সকালে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুল্লাহ আল খালেদ এবং ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের ডিরেক্টর অপারেশনস জোবাইদুল ইসলাম চৌধুরী। চলতি বছরের শুরুর দিকে ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেড এলপিজি বাজারজাত শুরু করে। অন্যদিকে বর্তমানে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের দেশব্যাপী 829টি ফিলিং স্টেশন রয়েছে। এবার খেলার খবর। বাফুফে নির্বাচনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যাহারপত্র জমা দেননি বাদল রায়। তাই নিয়ম অনুযায়ী ব্যালট পেপারে তার নাম থাকবে বলে জানিয়েছেন ফেডারেশনের প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল শনিবার বিকেল 5টা পর্যন্ত। ওই দিনই নির্বাচন কমিশনের কাছে বাদল রায় সরে দাঁড়ানোর চিঠি নিয়ে আসেন স্ত্রী মাধুরী রায়। শারীরিক অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত বলে জানান সে সময়। তবে সময় পেরিয়ে যাওয়ার পর প্রত্যাহারের পত্র নিয়ে আসায় নিয়ম অনুযায়ী তাকে নির্বাচন করতে হবে। এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং এটাকে প্রশ্ন থেকে এর নিয়ে যদি কোনো প্রশ্ন উত্তর করতে না পারে, বিতর্কিত নির্বাচন কমিশন না হয়, এসব কিছু বিবেচনা রেখে আমরা বাদল রায়ের নাম ব্যালট পেপারে প্রার্থী তালিকা আমরা রেখেছি। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কূটনৈতিক দক্ষতায় ভারতের সঙ্গে আস্থার সম্পর্কই আছে বললেন ওবায়দুল কাদের। গ্রহণযোগ্যতার বিবেচনায় উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় স্বাস্থ্যের আফজালকে জিজ্ঞাসাবাদ, খোঁজা হচ্ছে স্ত্রী রুবিনাকে। অভ্যন্তরীণ এয়ারলাইন্সের সব আসনেই যাত্রী পরিবহন শুরু, স্বাস্থ্য সুরক্ষায় পড়তে হবে ফেসগার্ড। মসজিদে বিস্ফোরণে দগ্ধ 5 জন এখনো শঙ্কামুক্ত নন, ক্ষতিপূরণ দেওয়ার আদেশ চেম্বার আদালতে স্থগিত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।